সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টে এবং আজ ১০৬তম পর্ব। দর্শক, আমরা চাই সবাই সুস্থ থাকতে। আমরা যখন বিভিন্ন অসুখ-বিসুখে আক্রান্ত হই, আমরা চাই আমাদের সুচিকিৎসা হোক এবং সুচিকিৎসা শেষে আমরা একটা সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে জীবনযাপন করতে পারি। বাত রোগ যাদের আছে তারাও ঠিক একই জিনিসটাই চায়। দর্শক, বাত রোগের চিকিৎসা নিতে গিয়ে অনেকের মাঝে অনেকের ভুল ধারণা তৈরি হয় কিংবা চিকিৎসা সংক্রান্ত কিছু জটিলতা কিংবা ভুল আ আ কিছু বিষয় আসলে এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা থেকে আজ আমরা কথা বলবো বাত রোগ চিকিৎসায় যত ভুল এই বিষয়টি নিয়ে। দর্শক, এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাদের লাইভ চলাকালীন সময়ে নাম, বয়স এবং সমস্যার কথা বিস্তারিত লিখে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের এই চমৎকার আয়োজনে দর্শক আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ স্যার। তিনি এমবিবিএস, এফসিপিএস মেডিসিন, এমডি রিউমাটোলজি, EULAR সার্টিফাইড কোর্স ইন রিউমাটোলজি, সুইজারল্যান্ড, মেম্বার আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান মেডিসিন অ্যান্ড আর্থ্রাইটিস স্পেশালিস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। স্যারকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের আয়োজনে। স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। ধন্যবাদ আপনাকে স্যার, এবং রাজ টিভিকে। স্যার, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে আমি আয়োজনের শুরুতেই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই স্যার। আমরা বাত ব্যথা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আলোচনা করি স্যার আমাদের এই আয়োজনে। আজ বাত ব্যথা আ রোগ চিকিৎসার যত ভুল সেগুলো নিয়ে স্যার মূলত কথা বলব। স্যার, আমাদের সাথে আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য এবং এ বিষয়ে স্যার আপনি আমার দর্শকদেরকে জানাবেন সেই প্রত্যাশায় আজ স্যার আমাদের আজকের আয়োজন শুরু করতে চলেছি এবং স্যার আপনাকে আবারও আমি ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের এই আয়োজনটির সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসিট ইউপাসেট। আমি আগেই বলেছি যদি কোনো প্রশ্ন থাকে দর্শক আমাদের কমেন্ট সেকশনে নাম, বয়স এবং আপনাদের প্রশ্নের কথা কিংবা সমস্যার কথা একটু বিস্তারিত লিখে জানাতে পারেন। আমাদের এই আয়োজনটি বরাবরের মতো আয়োজিত হচ্ছে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটির দ্বারা এবং দর্শক, আমরা কিন্তু আজ কথা বলবো বাত রোগ চিকিৎসায় যত ভুল এই বিষয়ে। আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি শুরুতেই ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ স্যারের কাছে জানতে চাই, স্যার, বাত ব্যথা নিয়ে কথা বলার শুরুতে আসলে বাত সম্পর্কে একটা ধারণা আমার দর্শকদেরকে স্যার আমি দিতে চাই। একটু যদি বলতেন যে বাত রোগগুলো আসলে কি স্যার? ধন্যবাদ। বাত রোগ আসলে অনেক অনেকগুলো রোগের সমন্বয়। আমি যদি সহজ করে বলি বাংলায় সাধারণ সকল মানুষের জন্য বোঝার সুবিধার্থে, যেমন অনেকগুলো বাত আছে যেগুলো আমরা বলি যে আর্থ্রাইটিস জনিত বাত অথবা গিরা ব্যথা জনিত বাত। এই ধরনের একটা বাত আছে যেটি দীর্ঘমেয়াদী গিরা ব্যথার ক্ষেত্রে হয়। অনেকগুলো বাত রোগ আছে যেটা মেরুদণ্ডের ব্যথাজনিত বাত, যেখানে দেখা যায় যে দীর্ঘমেয়াদী মেরুদণ্ডের ব্যথার কারণে মানুষ ভুগতে থাকে। অনেকগুলো বাত আছে যে বাতগুলো আমরা বলি মাংসপেশির বাত, ইনফ্লামেটরি মায়োপ্যাথি যেগুলো বলে, যে মানুষের মাংসগুলো দুর্বল হয়ে যায়, হাত উপরে উঠানো যায় না, পা দাঁড়ানো যায় না ঠিকভাবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু বাত আছে যেগুলো চর্মরোগ সহ কিছু বাত শোনা যাচ্ছে? জি জি, স্যার, শুনতে কিছু পাচ্ছি স্যার। চর্মরোগজনিত বাত আছে যেমন এসিডি, সেখানে আমরা দেখি যে নাকের পাশ দিয়ে লাল হয়ে যায় এবং একই সাথে আর্থ্রাইটিস হয়। অনেকগুলো সমস্যা হয়। কিছু রোগ আছে দেখা যায় যে আমাদের চামড়া শক্ত হয়ে যায়। আমরা বলি সিস্টেমিক স্ক্লেরোসিস এক ধরনের বাত আছে। আবার কিছু বাত আছে যেগুলো হচ্ছে আমাদের নালীকে নালীতে প্রদাহ তৈরি হয়, যেগুলো আমরা ভাস্কুলাইটিস বলি। সুতরাং আসলে বাত একটা বিশাল বড় একটা ফ্যামিলি। অনেক ধরনের বাত আছে এবং কমনলি আমাদের বাংলাদেশের মানুষ যারা আর্থ্রাইটিস জনিত বাতটাকেই আমরা বেশি দেখি বা সবাই সেটিকেই বাত মনে করে। কিন্তু এর পাশাপাশি আমি যেগুলো বললাম আসলে অনেকগুলো বাত রোগ আছে। সুতরাং বাত এমনই একটি রোগ যেগুলো আমাদের গিরা, আমাদের মেরুদণ্ড, আমাদের মাংসপেশি, অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শক, আমরা বাত রোগ আমাদের সম্পর্কে জানলাম এবং আসলে বিভিন্ন ধরনের বাত আছে। সেই সম্পর্কে স্যার আমাদেরকে জানালেন। আমরা আসলে বাত সম্পর্কে জানার পাশাপাশি সাধারণ মানুষ যারা তারা কিন্তু জানতে চাই যে আসলে
বাত রোগ হলে কি কি উপসর্গ দেখা দিবে, কিংবা আমরা কিভাবে বুঝবো যে আমরা বিভিন্ন ধরনের বাত রোগে আক্রান্ত? এই বিষয়ে একটু স্যারের কাছ থেকে আমি জেনে নিব যে স্যার, সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে তিনি কোন ধরনের বাত রোগে আক্রান্ত? আমি যদি বলি আর্থ্রাইটিস জনিত যে বাতগুলো আছে সেই বাতের বা গিরা ব্যথা জনিত বাত যদি দেখা যায় যে আমাদের বিভিন্ন শরীরের ছোট, ছোট গিরা থেকে শুরু করে বড়, বড় গিরাগুলো ব্যথা হচ্ছে এবং এই ব্যথার কারণে যদি গিরাগুলো ফুলে যায় আ এবং আমরা বলি যে মর্নিং স্টিফনেস অথবা সকালে যখন ঘুম থেকে উঠে অথবা রেস্ট নেয়ার পরে একটা দীর্ঘ সময় রেস্ট নেয়ার পরে যখন আমরা হাঁটাচলা শুরু করি, কাজকর্ম শুরু করি তখন ব্যথার মাত্রাটা তীব্রতা বৃদ্ধি পায়। তখন হচ্ছে এই বাতটাকে হচ্ছে আমরা আর্থ্রাইটিস জনিত বাত বলি, গিরা ব্যথা জনিত বাত বলি। আরেকটি কমন বাত আছে যেগুলো হচ্ছে মেরুদণ্ডের এক ধরনের বাত আছে যে বাতটি দেখা যায় যে মেরুদণ্ডে ব্যথা হয়। অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস অথবা স্পন্ডোলার্থ্রাইটিস একটা গ্রুপের বাত আছে বাতরোগ। এই বাতরোগগুলো দেখা যায় যে যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন তখন মাজা সোজা করা যায় না। তীব্র ব্যথা হয়। তারপরে হাঁটাচলা করতে, করতে এক পর্যায়ে মাজাটা ফ্রি হয়। সুতরাং কাজের মধ্যে থাকলে ভালো থাকে, আবার যখন রেস্ট নেওয়ার পরে দেখা যায় এগুলো বেড়ে যায়। এটি একটা বিশেষ ধরনের বাত। স্পন্ডালাইটিস একটা বড় গ্রুপ অফ ডিজিজ। এর পাশাপাশি আমি আরো কিছু বাত বলেছি যে বাতগুলোর চর্মরোগের সাথে অনেক সংশ্লিষ্ট থাকে, কিডনি রোগের সাথে সংশ্লিষ্ট থাকে। এভাবে দেখা যায় যে বিভিন্ন রোগের সমন্বয়ে দেখা যায় আরো অনেকগুলো বাত আছে যে বাতের কারণে মানুষ আসলে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। এই বাতগুলো নিয়েই মূলত আসলে আমরা ডিল করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমাদের একজন দর্শক প্রণব সরকার, তিনি একটি প্রশ্ন করেছেন। আমি প্রশ্নটি নিতে চাই। টোফাসিটিনি খেলে নাকি কারো, কারো ব্লাড ক্লটস হবার সম্ভাবনা থাকে। আমার প্রশ্ন হলো কি, কি টেস্ট করলে ব্লাড ক্লটস হচ্ছে কিনা সেটি বোঝা যাবে? ধন্যবাদ। টোফাসিটিনিব আধুনিক বাতের একটি ওষুধ। যে ওষুধটা এখন আমরা বেশ ব্যবহার করে থাকি। তো এই রোগের একটা কমপ্লিকেশন হচ্ছে যে কখনো, কখনো রক্ত জমাট বেঁধে যায়। আমরা বলি যে থ্রম্বোসিস হয়। এই থ্রম্বোসিস বোঝার জন্য আসলে আমাদের কিছু লক্ষণ আছে। সেই লক্ষণ যদি আমি বলি যে কোনো আ আ ধমনী আ বা রক্তনালী যদি থ্রম্বোসিস হয়, ব্লক হয়ে যায়, তাহলে দেখা যায় যে আ যে জায়গার ধমনী বা শিরা যেটি ব্লক হচ্ছে, থ্রম্বোসিস হচ্ছে, সেই জায়গায় এক ধরনের ব্যথা অনুভূত হয়। তখন তিনি বুঝতে পারবেন যে তার ওখানে কোনো সমস্যা হচ্ছে। কিন্তু তখন যদি আমরা পালস দেখি অথবা আমরা যদি ডপলার বা ডুপ্লেক্স স্টাডি করি, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে ওই ধমনী আ ও ওখানে থ্রম্বোসিস হওয়ার মাধ্যমে ওখানে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এর পাশাপাশি আমরা D-dimer জাতীয় একটা টেস্ট আছে। সেই টেস্টটা করেও আমরা অনেক সময় বুঝতে পারি যে ওই ধরনের কোনো এপিসোড হওয়ার সম্ভাবনা আছে। তবে এটি সবার ক্ষেত্রে হবে না। এই টোফাসিটিনিব খাওয়ার পরে রক্ত জমাট বেঁধে যাওয়া বা থ্রম্বোসিস হওয়ার যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটা কিন্তু সবার ক্ষেত্রে হবে না। আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে আপনার যদি এ ধরনের কোনো লক্ষণ হয় যে আপনি আ কোনো একটি শরীরের বিভিন্ন এলাকায় হঠাৎ করে তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। সেই ব্যথা অনুভূত হওয়ার পরে সেখানকার পালস গুলো বা শিরার বা যে রক্ত চলাচল আমরা যেভাবে দেখি সেগুলো আমরা পাচ্ছি না। তো সেই ধরনের পরিস্থিতি হলে তখন আমরা আসলে ডুপ্লেক্স স্টাডি করার মাধ্যমে আমরা সেটা নিশ্চিত হই যে আসলে ওই ধমনীটা বা ওই শিরাটা আ বন্ধ হয়ে গিয়েছে কিনা। যদি সেটি হয় তাহলে অবশ্যই সাথে, সাথে টোফাসিলিনিবটা আমরা বন্ধ করব এবং সেই থ্রম্বোসিস বা সেই আ বন্ধ হয়ে যাওয়ার যে পরবর্তী যে ওষুধগুলো সেই ওষুধগুলো আমরা শুরু করব। ধন্যবাদ। আ অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের আরেকজন দর্শক দীপল চৌধুরী, তিনি লিখেছেন, পুরুষদের ক্ষেত্রে বাচ্চা নেবার সময় সালফাসালাজিন ৩ থেকে ৪ মাস বন্ধ রাখতে হয় যেহেতু স্পার্ম কাউন্ট কমে থাকে। প্রশ্ন হচ্ছে, যেসব পুরুষ টফাসিটিনিব খাচ্ছে বাচ্চা নেয়ার আগে ওই ওষুধ খাওয়া কতটুকু রিস্কি, এবং রিস্ক কমানোর জন্য কি করতে হবে? ধন্যবাদ। আসলে এ পর্যন্ত আমাদের বিভিন্ন বাতের যে ওষুধগুলো আছে, সেই ওষুধগুলোর ক্ষেত্রে সালফাসালাজিন পুরুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সালফাসালাজিন আ আমাদের আ রিভার্সিবল অলিগোস্পার্মিয়া করে। মানে আমাদের স্পার্ম কাউন্টটা কমায় ফেলে। পরবর্তীতে দেখা যায় যে ওষুধটা বন্ধ করার পরে তারপরে আবার স্পার্ম কাউন্টটা অনেকের ক্ষেত্রে ঠিক হয়ে যায়। আর টোফাসিলিনিব খেলে সাধারণত দেখা যায় এই ধরনের সমস্যা হয় না। সুতরাং টোফাসিলিনিব চলাকালীন সময়ে বাচ্চা নিতে কোনো সমস্যা নেই। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের আ সেক্ষেত্রে বাচ্চা নেয়া যাবে না। যদি কোনো মহিলা টোফাসিলিনিব খেতে থাকে, সেই অবস্থায় যদি বাচ্চা নিতে চায় তাহলে কিন্তু টোফাসিলিনিব আমাদের অবশ্যই ১ মাস আগে বন্ধ করতে হবে। আর
পুরুষদের ক্ষেত্রে সাধারণত বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে উনি যদি প্যারেন্ট মানে প্যাটার্নাল হতে চান, নিজের পিতা হতে চান, তাহলে সেক্ষেত্রে আসলে টোকোসিনটি বন্ধ করা প্রয়োজন নেই, উনি চালিয়ে যেতে পারবেন, তবে সালফাসালাজিনটা আমাদের বন্ধ রাখতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার, এবং ধন্যবাদ দর্শক আপনার মূল্যবান প্রশ্নের জন্য। স্যার, আমরা এবার একটু জানতে চাই, আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয়বস্তু বাতরোগ চিকিৎসায় যত ভুল, স্যার একটি কমন প্রশ্ন থাকে দর্শকদের, সেটা হলো বাত জ্বর এবং বাত রোগ এই দুটো বিষয় কি আসলে একই? আমরা অনেকে দুটো বিষয়কে একই মনে করি। স্যার, এই একই মনে করাটা ঠিক না ভুল স্যার? এটি একটি বড় ভুল, আমাদের সমাজে বড় ভুল। কারণ একই সময় আসলে বাতরোগ নিয়ে আমাদের চিকিৎসা এত বেশি এগিয়ে যায় নাই এখন যে অবস্থাটা তৈরি হয়েছে। একটা সময় ছিল বাতজ্বরের প্রকোপটা অনেক বেশি ছিল, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে। যার কারণে সাধারণ মানুষের মধ্যে বাতজ্বরটা খুব পরিচিত একটি রোগ। কিন্তু বাত রোগটা এখন রিসেন্টলি আসলে এই রোগগুলো নিয়ে আ বা বিভিন্ন গবেষণা থেকে শুরু করে বিশ্বের চিকিৎসা ব্যবস্থা অনেক, অনেক সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং এই জিনিসটা একটু ডিফারেন্ট জিনিস। আমি বলব যে রোগ কখনোই বাতজ্বর না। বাতজ্বর এবং বাতরোগ ২ টা সম্পূর্ণ ভিন্ন জিনিস। সুতরাং আপনারা যদি আমরা প্রমাণ করার চেষ্টা করি যে আসলে বাতজ্বর নাকি বাতরোগ। আমি একটু পার্থক্য যদি বলে দিই এই সুযোগে, সেটা হচ্ছে যে বাতজ্বরটা সাধারণত কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয়। চিলড্রেন, ইয়াং এডাল্টদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে এই বাতজ্বরটা বেশি হয়। এবং এই বাতজ্বরের ক্ষেত্রে যে ব্যথাটা হয়, আমরা সাধারণত গিরা ব্যথা, বাচ্চাদের গিরা ব্যথা হলেই মনে করি যে এটা বাতজ্বর। তো ব্যথাটি হয়, এই ব্যথাটি কিন্তু আসলে ৪ থেকে ৬ সপ্তাহের বেশি থাকে না। এবং আমরা বলি যে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। অনেক সময় দেখা যায় একটি গিরার ব্যথা কমে গেল, আবার আরেকটি গিরা শুরু হলো। আবার কখনো, কখনো অ্যাডিটিভ প্যাটার্ন এ আসে। একটা গিরা ব্যথা হয়েছে, পরবর্তী কিছুদিন পরে আরেকটি ব্যথা হলো। এই ধরনের তীব্র ব্যথা শুরু হয়। কিন্তু বাতজ্বরের যে ব্যথাটি, সে ব্যথাটি আমাদের ৪ থেকে ৬ সপ্তাহের বেশি সাধারণত থাকে না, এবং আমরা এই বাতজ্বর জনিত গিরা ব্যথার কারণে গিরা কখনোই সাধারণত নষ্ট হয় না। সুতরাং সেই ব্যথাটা নিয়ে আমরা অত বেশি কনসার্ন থাকি না। বাতজ্বরের সবচেয়ে বড় যে খারাপ দিকটা, সেটি হচ্ছে বাতজ্বর আমাদের হার্টের ভালভকে আক্রমণ করে এবং সেখানে ভালভ নষ্ট করে ফেলে। হার্টের ভালভ নষ্ট করে ফেলে। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে সাধারণত ১০ বছর পরে গিয়ে এই ধরনের কমপ্লিকেশন গুলো হয়। সুতরাং বাতজ্বর এবং বাতরোগটা ডিফারেন্ট। বাতরোগ এমন একটি রোগ, যেটি বললাম যে যেটি বাতরোগের ক্ষেত্রে গিরা ব্যথা হবে, কিন্তু সেই ব্যথাটা ৬ সপ্তাহের বেশি কিন্তু সাস্টেইন করবে, থেকে যাবে। এবং এই বাতরোগের ক্ষেত্রে গিরাগুলো নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। অনেক ক্ষেত্রে গিরা বাঁকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, গিরার মুভমেন্ট করা যায় না। সুতরাং ৬ সপ্তাহের বেশি যদি আপনার ব্যথাটা থেকে যায়, তাহলে আপনি বুঝবেন যে এটি বাতরোগ বা বাতজ্বর না, এটি হচ্ছে বাতরোগ। তো সুতরাং বাতজ্বর চিকিৎসা সম্পূর্ণ ভিন্ন, বাতরোগের চিকিৎসা সম্পূর্ণ ভিন্ন। এবং ডায়াগনোসিস এর ক্ষেত্রে আমাদের যে পরীক্ষা-নিরীক্ষা করি সেটিও সম্পূর্ণ ভিন্ন। তো সুতরাং আমাদের এই জিনিসটা আজকে সিদ্ধান্ত নিতে হবে যে বাতজ্বর আসলে বাতরোগ নয়। বাতরোগ এবং বাতজ্বর ২ টা পৃথক রোগ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আমরা গাউট বা গেটে বাত নিয়ে অনেক রোগী ভুগছি স্যার। তো গাউট যাদের আছে স্যার, তাদের কি চিকিৎসা নিতে গিয়ে কিংবা স্যার তাদের লাইফস্টাইলে কোনো ধরনের ভুল আছে কিনা, কিংবা স্যার আমরা গাউট যাদের আছে তারা একটু সেরাম ইউরিক অ্যাসিড লেভেলটা নিয়ে ভয়ে থাকে স্যার, এই সংক্রান্ত কোনো প্রচলিত ভুল আছে কিনা স্যার, একটু জানবো আপনার কাছে। এই আমাদের সমাজে জ্বর রিলেটেড যে ভুলটা এবং বাতরোগ রিলেটেড যে ভুলটা, এটি একটি বড় ভুল। এর পরের স্টেপেই হচ্ছে আসলে গেটে বাত বা গাউট রিলেটেড যে ভুলগুলো। কারণ হচ্ছে মানুষ মনে করে যে গিরা ব্যথা হওয়া মাত্রই হচ্ছে গাউট। এবং অনেক সময় দেখা যায় যে তার কোনো শরীরে অন্য জায়গায় ব্যথা, গিরায় কোনো ব্যথা নাই, শরীরে এমনি ব্যথা করছে। হয়তো সাথে, সাথে ইউরিক অ্যাসিড টেস্ট করে। এবং ইউরিক অ্যাসিড টেস্ট করে সাধারণত ইউরিক অ্যাসিড কমানোর যে ওষুধগুলো, সেই ওষুধগুলো একটু বেশি যদি থাকে, জাস্ট মার্জিনাল একটুখানি বেশি থাকলেই মানে ইউরিক অ্যাসিড কমানোর ওষুধগুলো শুরু করে দেয়। এটি একটি বিরাট ভুল। মানে আমি বলব যে আসলে ইউরিক অ্যাসিড জনিত যে বাতরোগ, সেটি হচ্ছে গাউট। এই গাউটটা কখনো, কখনো হঠাৎ করে তীব্র ব্যথা হয়। আবার কারো, কারো ক্ষেত্রে বারবার ব্যথা হতে পারে। তো সুতরাং সেই গাউট রোগ নির্ণয়ের ক্ষেত্রে একটা বড় ভুল আমাদের সমাজে প্রচলিত আছে। এবং দ্বিতীয়টি যেটি বললাম যে গাউটের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ সবাই খেয়ে ফেলে। এই সবার ক্ষেত্রে এই ওষুধটা লাগে না। তৃতীয় যে ভুলটি থাকে,
যে গাউটের মানে ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ যদি লাগেই, বিশেষ করে আমরা বলি যে একজন ব্যক্তির যদি ১ বছরে ২ বা তার অধিকবার গাউটের আক্রমণ হয়, হঠাৎ করে তীব্র ব্যথা হয়, অথবা বারবার হতে থাকে, অথবা গাউটের কারণে গিরা নষ্ট হয়ে যায়, অথবা গাউটের কারণে যদি আমরা বলি টোফাস মানে গিরার পাশে একটা ফুলে যে এক ধরনের পরিস্থিতি তৈরি করে, ক্রনিক টোফাসিয়াস গাউট বলে, তারা যদি থাকে, অথবা কিডনিতে পাথর থাকে, এই ধরনের কিছু ইন্ডিকেশন আছে যে ক্ষেত্রে, অথবা যাদের স্টেজ 3 কিডনি ডিজিজ আছে এবং সাথে ইউরিক অ্যাসিড বেশি অথবা নয় বেশি আছে, অথবা বারবার গিরা ব্যথা হচ্ছে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু আমরা ইউরিক অ্যাসিড লোয়ারিং থেরাপি আমরা দিব, কমানোর যে ওষুধগুলো, সেই ফেবুস্ট্যাট অথবা এসপ্লোরিক আমরা বলি যে সেই ওষুধগুলো আমরা যে প্রয়োগ করে থাকি, তাদের ক্ষেত্রে যাদের ওষুধ লাগবে তাদের কিন্তু সারা জীবন খেতে হবে। আমরা থার্ড যে ভুলটা করি, যাদের লাগবে তাদের ক্ষেত্রেও কম সময় ১ মাস ২ মাসের জন্য ওষুধ দিই, সেটাও কিন্তু একটা বড় ভুল। সুতরাং প্রথমত হচ্ছে সিলেকশন, কার লাগবে কার লাগবে না, যার লাগবে তার কতদিনের জন্য লাগবে। ইউজুয়ালি হচ্ছে সারা জীবনের জন্য সাধারণত খেতে হয় এই বাত, বিশেষ করে যাদের বারবার পেটে বাত হয় তাদের ক্ষেত্রে। আরেকটি ভুল হচ্ছে যে আমরা ইয়াং ফিমেল মহিলাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমরা ইউরিক অ্যাসিড টেস্ট করি এবং যদি অল্প একটু বেশি থাকে, সেই বেশি থাকলেই আমরা ফেবুক্সোস্ট্যাট বা এসপ্লোরিক এই জাতীয় ওষুধগুলোতে আমরা দিয়ে ফেলি। এটাও একটি বড় ভুল। আমাদের কিছু ন্যাচারাল প্রোটেকশন আছে, বিশেষ করে যাদের মেনস্ট্রুটিং ওমেন, যারা বাচ্চা নেওয়ার বয়সের ভিতরে থাকে, যাদের মাসিক রেগুলার হয়, তাদের ক্ষেত্রে একটা ন্যাচারাল প্রোটেকশন আছে। তাদের হরমোন জনিত একটা প্রোটেকশন আছে। এই হরমোনের কারণে, মেয়েদের যে হরমোন, সেই হরমোনের কারণে সাধারণত দেখা যায় যে এই মহিলাদের ক্ষেত্রে যাদের বাচ্চা নেওয়ার বয়স, সেই বয়সে তাদের কিন্তু গাউট একেবারেই হয় না। যদি তাদের অন্য কোনো রোগ না থাকে, যেমন কিডনি রোগ অথবা তার ব্লাড ভেঙে যাওয়ার যে হিমোলাইটিক অ্যানিমিয়া এই জাতীয় কোনো রোগ যদি না থাকে, তাহলে সাধারণত এই বয়সে মেয়েদের ক্ষেত্রে এই গাউট জাতীয় রোগটা হয় না। এটা ন্যাচারাল একটা প্রোটেকশন, হরমোন জনিত প্রোটেকশন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রচুর মহিলা রোগীরা এই বয়সে তাদের একটু ব্যথা বা অন্য কারণে ব্যথা হয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ইউরিক অ্যাসিড কমানোর যে ওষুধগুলো, সেই ওষুধগুলো আমরা দিয়ে থাকি। এটিও একটি গেটে বাতজনিত ভুল। আরেকটি বড় ভুল হচ্ছে যে খাবার নিয়ন্ত্রণের ক্ষেত্রে, যে গেটে বাত যাদের হয় তাদের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে তাদের সকল ধরনের খাওয়া বন্ধ করে দেওয়া হয়। এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, দেখা যায় তাদের ডায়েটটা একটা মানে কম্প্রোমাইজ হয়ে পড়ে। তো সাধারণত দেখা যায় যে সব ধরনের সবজি খাওয়া যাবে। আমি বিষয়টা এখানে একটু ক্লিয়ার করে দিই। যাদের গাউট রোগ আছে বা বারবার গাউট বা পেটে বাত হচ্ছে, তাদের ক্ষেত্রে সব ধরনের খাওয়া বন্ধ করার প্রয়োজন নাই। তাদের বিশেষভাবে আমরা কম খেতে বলি অথবা না খেলেই ভালো। সেটি হচ্ছে যে অ্যালকোহল বা বিয়ার, এটি তাদের বন্ধ করতে হবে। আমরা বলি যে রেড মিট, লাল মাংস যেগুলো, যেমন গরুর মাংস, মহিষের মাংস, খাসির মাংস, এগুলো কম খাবেন। তারপর হচ্ছে অর্গান বেস যে গিলা, কলিজা, মগজ, এই জিনিসগুলো তারা কম খাবে। আর তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল সুইটেনার যেগুলো দেয়া থাকে, আমরা যে সফট ড্রিংকস খাই, সেই সফট ড্রিংকস গুলো তাদের না খেলেই ভালো। এর পাশাপাশি আমরা যে বিভিন্ন ধরনের আচার খাই, বিভিন্ন ধরনের সেখানেও আর্টিফিশিয়াল বিভিন্ন সুইটেনার দেয়া থাকে, সেই জিনিসগুলো আমরা কম খাবো। তো সুতরাং এগুলো কম খেলেই কিন্তু একজন গাউটে আক্রান্ত। আরেকটা হচ্ছে যে সামুদ্রিক মাছ, সেই সামুদ্রিক মাছের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আছে, সেই জিনিসগুলো ওনারা কম খাবেন। কিন্তু অন্য খাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নাই। বিশেষ করে আমরা যদি বলি ভিটামিন সি জাতীয় খাওয়া, আমাদের মিল্ক প্রোডাক্ট গুলো খাওয়া, এই জায়গাগুলো কিন্তু নরমাল স্বাভাবিক যে অন্যান্য মাছগুলো খাওয়া, সেক্ষেত্রে সকল ধরনের সবজি খাওয়া, এগুলোর ক্ষেত্রে কিন্তু বাধা নাই। সুতরাং একজন গাউট আক্রান্ত রোগীর ক্ষেত্রে সর্বশেষ যে ভুলের কথা আমি বলব যে তাদের সকল ধরনের খাওয়া বন্ধ করার দরকার নাই। বিশেষ কিছু খাওয়ার ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন আরোপ করতে হবে। তো আসলে এত ধরনের ভুলের মধ্যেই আমাদের কিন্তু প্রচুর রোগী দেখা যায় যে এগুলো নিয়েই চলছেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। খুব চমৎকার কিছু বিষয় তুলে ধরেছেন এবং আমরা ডায়েট নিয়ে আসলে অনেক বেশি টেনশনে থাকি। স্যার এই আমাদেরকে আসলে অনেক সহজ করে দিলেন আমাদের এই ডায়েট সংক্রান্ত রেস্ট্রিকশন গুলো। আমার মনে হয় যে বাত রোগী যারা আছেন আমরা আমরা আসলে আশ্বস্ত হলাম স্যার আপনার মাধ্যমে। স্যার কোমরে ব্যথা হলে আ হাড় ফাঁক হয়ে গেছে বা হাড় ফাঁক হয়ে যাওয়া মানেই কোমরে ব্যথা হওয়া, বিষয়গুলো কি আসলে স্যার একই কিনা? এটাও আমাদের সমাজে একটি বড় ভুল। আমাদের আমরা যারা রোগীদের দেখি, একজন রোগীদের যখন বলা হয় যে আপনার হাড় ফাঁক হয়ে গেছে অথবা হাড় আ উম নষ্ট হয়ে গিয়েছে,
এই ধরনের কথাবার্তা যখন আমরা বলি বা রোগীরা একবার শোনার পরে তারা সারা জীবন এই জিনিসটা মনে রাখে। আমাদেরকে সে আসি ১ম এ বলে যে, "আমার কোমরের হাড় ফাঁকা হয়ে গেছে, আমার হাঁটুর হাড় ফাঁকা হয়ে গেছে বা সেখানে আমার হাড় বেড়ে গেছে।" এই ধরনের কথাবার্তা বলে। আসলে হাঁটুর ব্যথা বা কোমর ব্যথা হওয়া মানে কিন্তু হাড় ফাঁক হওয়া না বা হাড় বেড়ে যাওয়া বা এই ক্ষয় হয়ে যাওয়া জনিত না। আমাদের হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা আম আরো অনেক কারণ আছে। তার ভিতরে একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের বাতজনিত ব্যথা। সেই বাতজনিত ব্যথার আমি শুরুতেই বলেছি যে আপনারা কিভাবে বুঝবেন যে যখন কোমরে ব্যথা হবে সেটি বাতের ব্যথা কিনা? সেটি বোঝার ক্ষেত্রে আমরা বলি যে এই বাত রোগের অন্যতম লক্ষণ হচ্ছে রেস্ট নেয়ার পরে ব্যথাটি বেড়ে যায়। তার মানে আপনি সারারাত ঘুমায় থাকলেন, একটু রেস্ট নিলেন। সকালে উঠে বিছানা থেকে নামতে গেলেন, মাজাটা মনে হচ্ছে ধরে আছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রাতে ব্যথাটা এমন জমে থাকে মাথার কোমরটা যে সে নড়তে চড়তে পারতেছে না। আবার সকালে ওঠার পরে ০.৫ ঘন্টা পরে গিয়ে একটু হাঁটাহাঁটি করলে দেখা যাচ্ছে ওই ব্যথাটা আবার ছেড়ে দিচ্ছে। আপনার যদি এ ধরনের কোনো লক্ষণ থাকে তাহলে আপনি বুঝবেন যে আসলে এই ব্যথাটি হচ্ছে বাতজনিত ব্যথা। সুতরাং আপনার যদি কেউ বলেও থাকে যে আপনার হাড় ফাঁক হয়ে গেছে বা অন্য সমস্যা আছে, তাহলে অবশ্যই আপনি একটু রিথিঙ্ক করবেন। নতুন করে আপনি একটু বোঝার চেষ্টা করবেন যে আসলে না আমার সাথে কোনো বাতের রোগ আছে কিনা সেটা একটু বোঝা। আর মাজার ব্যথার ফাঁক হওয়া ছাড়াও কিন্তু আসলে আরো অনেক মারাত্মক কারণ থেকে শুরু করে ছোটখাটো অনেক কারণ আছে। সুতরাং আপনি আ এই কথাগুলো আসলে আমাদের সমাজে খুব ভুলভাবে প্রচলিত। এই কথাগুলো আমরা যত কম বলব, আমার মনে হয় রোগীরা তত অনেক সময় প্যানিক হয়ে যায়, ভয় পেয়ে যায়। আমরা আসল রোগ ধরে আসলে সেটি আমাদের যথাযথভাবে উপস্থাপন করলেই বরং ভালো হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা একটু ঔষধ নিয়ে একটু কিছু দর্শকের অনেক প্রশ্ন থাকে স্যার। আ ব্যথানাশক ঔষধ নিয়ে অনেকের ভয় থাকে। অনেকে আবার ব্যথা মানেই ব্যথানাশক খেতে হবে। অনেকদিন যাবৎ খাচ্ছেন। স্যার এই বিষয়গুলো একটু আপনার কাছ থেকে ক্লিয়ার করতে চাই আমার দর্শকদের কাছে। স্যার শরীরে ব্যথা হলেই ব্যথানাশক ঔষধ খেতে হবে কিনা? এবং স্যার অনেক সময় চিকিৎসার প্রয়োজনে স্টেরয়েড জাতীয় ঔষধ দেওয়া হয়। এই স্টেরয়েড জাতীয় ঔষধগুলো আসলে সেবন আ কতটুকু মাত্রায় নিরাপদ কিংবা কতদিন যাবৎ সেবন নিরাপদ? এ বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে স্যার একটু যদি কিছু কথা বলতেন। আ প্রথমত বলব যে ব্যথানাশক ওষুধ কেন্দ্রিক কিছু ভুল ধারণা আছে। ১ম ভুল ধারণা হচ্ছে ব্যথানাশক ওষুধ খেলেই কিডনি নষ্ট হয়ে যাবে। এ ধরনের একটা প্রচলিত কথা সমাজে আছে। আসলে আমরা বলব যে ব্যথানাশক ওষুধ খেলেই কিডনি নষ্ট হয়ে যাবে এই কথাটি একটি ভুল। তবে কিছু এ এ এই ওষুধটা কিন্তু আবার হুটহাট করে দিয়ে দেয়া যাবে না। বিশেষ করে যাদের আগে থেকে কিডনির সমস্যা আছে, যাদের হার্টের রোগ আছে, যাদের লিভারের অসুখ আছে, কিডনির সমস্যা আছে, বয়স অনেক বেশি অথবা যাদের বিভিন্ন ধরনের ওষুধ একসাথে চলছে। এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু ব্যথানাশক ওষুধ দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক বেশি সতর্ক হতে হবে। এবং বিভিন্ন রোগ ভেদে, বয়স ভেদে কিন্তু আমাদের ওষুধের সিলেকশন আছে। যে যার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, গ্যাস্ট্রিক আলসার আছে, তাকে কোন ধরনের ওষুধ দিব? যার হার্টের অসুখ আছে, তাকে কোন ধরনের ওষুধ দিব? যার কিডনিতে সমস্যা আছে, ব্যথা তো কমাইতেই হবে। তাহলে তাকে কোন ধরনের ওষুধ দিব? সুতরাং আমাদের এটার কিন্তু একটা ক্যালকুলেশন আছে। আমরা হিসাব করে কিন্তু সেই জিনিসটা দিই যে কাকে কোন ধরনের ওষুধের মাধ্যমে আমাদের ব্যথা কমানোর ব্যবস্থা করতে হবে। তো বাতরোগের ক্ষেত্রে বিশেষভাবে আমরা বলি যে ব্যথানাশক ওষুধ আমরা ১ম দিকে দিই। ১ম দিকে ব্যথা কমানোর জন্য দিই। সাথে আমরা বলি ডিজিজ মডিফাইং অ্যান্টি রিমেটিক ড্রাগ। ১ম দিকে যে কোয়েশ্চেন গুলো আমাদের আসছিল যে বিশেষ ধরনের ওষুধ, এই ওষুধগুলোকে বলে ডিজিজ মডিফাইং অ্যান্টি রিমেটিক ড্রাগ। এই ওষুধগুলো আমরা দিই। এই ওষুধগুলো দিয়েই মূলত আমরা বাতের চিকিৎসাগুলো করতে চাই। ব্যথানাশক ওষুধ শুরুর দিকে দিই অথবা মাঝে আমরা দিই। ব্যথানাশক ওষুধটা আমরা দীর্ঘমেয়াদী দিই না। সুতরাং না বুঝিয়ে না শুনে কোন কোয়ালিফাইড ডক্টরের কাছে প্রেসক্রিপশন ছাড়া আসলে ব্যথানাশক ওষুধ এভাবে খাওয়াটা ঠিক না। এটি আমাদের সমাজে একটা ভুল। আরেকটা হচ্ছে যে আমাদের স্টেরয়েড জাতীয় ওষুধ। এটি একটা মারাত্মক সমস্যা আমাদের সমাজে। স্টেরয়েড ওষুধটা এমন একটি ওষুধ যে বাতরোগের ক্ষেত্রে স্টেরয়েড ওষুধটা খেলে খুব দ্রুত ব্যথা কমে যায় এবং মানুষ খুব মজা পেয়ে যায়। ওষুধের দামটাও কম। তো যার কারণে ইচ্ছামত আমাদের দোকানদাররাও দিয়ে দেয়। তো এই ইচ্ছামত খেতে থাকে যে তারপরে আ এই ওষুধ এমন ধরনের কমপ্লিকেশন করে বিশেষ করে আমাদের দেখি যে আমাদের রোগীরা আ আ শরীর ফুলে কুচিং সিনড্রোম হয়ে যাওয়া। কারো ক্ষেত্রে ডায়াবেটিস ডেভেলপ করা, অস্টিওপোরোসিস, হাড় নরম হয়ে যাওয়া। তো এই ধরনের শরীরের নানা ধরনের ইনফেকশন বাধা এই ধরনের অনেক মারাত্মক জটিলতা আছে। সুতরাং স্টেরয়েড দেওয়ার ক্ষেত্রে একটা ১ম কথা হচ্ছে
রোগীর স্টেরয়েডের প্রয়োজন হয় না এবং শুরুতেই আমরা সাধারণত রোগীদেরকে স্টেরয়েড দিই না। ধন্যবাদ স্যার। স্যার আমরা একটু গিরাই ইনজেকশন নিয়ে অনেক সময় চিকিৎসা করা হয় স্যার, ব্যথার চিকিৎসা করা হয়, এই বিষয়টি নিয়ে একটু জানবো স্যার। এটা এই চিকিৎসা নেওয়ার পদ্ধতিটা সঠিক না ভুল, না কতটুকু মাত্রায় সঠিক, এই বিষয়ে স্যার একটু আপনার মন্তব্য আশা করছি। আচ্ছা, ধন্যবাদ। আমরা গিরাই ইনজেকশন আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আসলে অনেক রোগী ব্যথা হওয়া মাত্রই গিরাই ইনজেকশন দেওয়া হয়। এই গিরাই ইনজেকশন দেওয়ার কিন্তু অনেক ঝুঁকি আছে। আমরা প্রচুর রোগী পাই গিরাই ইনজেকশন দিতে গিয়ে যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করার কারণে গিরার ভিতরে বিভিন্ন রোগ জীবাণু ঢুকে গিয়ে সেপটিক আর্থ্রাইটিস হয়ে যায়। সেটা একটি মারাত্মক অবস্থা। সেপটিক আর্থ্রাইটিস হয়ে দেখা যায় তার অবস্থা শোচনীয় হয়ে যায়। সুতরাং গিরাই ইনজেকশন আমরা দিব, কিন্তু খুব জুডিশিয়ালি দিব এবং বারবার আমরা দিব না। আমরা চেষ্টা করব যে অন্য ওষুধের মাধ্যমে ট্রাই করা। কিন্তু একান্ত যখন প্রয়োজন হয় আমাদের কিন্তু নির্দিষ্ট গাইডলাইন আছে যে আমরা কখন কোন গিরায় কতদিনে ইনজেকশন দিব, কি মাত্রায় দিব, কোন ইনজেকশন দিব এবং কোন প্রসিডিউর মেইনটেইন করে কি ধরনের সেফটি মেইনটেইন করে আমরা দিব। এটি কিন্তু সঠিক একটা গাইডলাইনের মাধ্যমে। সুতরাং আমি বলব যে আপনি যদি একটা মানসম্মত চিকিৎসকের মাধ্যমে যদি উনি বলেন যে দেয়া দরকার তখনই আপনি দিবেন। আপনি বারবার ইনজেকশন দিবেন না, তার ক্ষতিকারক অনেক দিক আছে। সুতরাং শুধুমাত্র গিরাই ইনজেকশনের মাধ্যমে বাতের চিকিৎসা করা যাবে না। আমরা চেষ্টা করব যে এই যে যেটা বললাম ডিজিজ মডিফাইং অ্যান্টি রিমেটিং ড্রাগ, এই ওষুধগুলোর মাধ্যমে আসলে আমরা মূলত বাত রোগের চিকিৎসাগুলো করতে পারি। আর এখানে আরেকটি কথা বলে রাখি যে আমাদের ফলো আপটা যেটি আমাদের প্রচন্ড একটা ভুল। রোগীরা মনে করে যে বাত রোগ সেরে যাবে। ২ মাস, ৩ মাস, ৬ মাসের মধ্যে কেন সারে না? কেন বারবার আসতে হবে ডাক্তারের কাছে? এটি একটি বড় ভুল। সুতরাং আপনার যদি বাতরোগ হয়, আপনার যদি কোনো ওষুধ চলতে থাকে আপনাকে অবশ্যই ফলো আপে আসতে হবে। কারণ এই ওষুধগুলো নানা রকমের জটিলতা তৈরি করতে পারে। সেগুলো আমাদের দেখতে হবে এবং এই ওষুধগুলো আপনার শরীরে যথাযথভাবে কাজ করছে কিনা, বাত নিয়ন্ত্রণে আনছে কিনা সেটিও আমাদের দেখতে হবে। সুতরাং বাত রোগীদের ফলো আপ না করাটা এটিও আমাদের সমাজে একটা বড় ধরনের ভুল। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে স্যার, বাত রোগী যারা আছেন তাদের আসলে অনেক ক্ষেত্রেই স্যার তারা একটু চান একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে। স্যার বাত রোগীদের চিকিৎসা করার জন্য আসলে কোন ধরনের চিকিৎসক স্যার মুখ্য ভূমিকা পালন করে? এই বিষয়টি নিয়ে একটু আপনার কাছে থেকে জানতে চাই। আমি বলব যদি বাত আপনার নিশ্চিত হয়ে যায়, আমি যে বাত রোগ আপনি যদি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আপনার লক্ষণগুলো দিয়ে যদি নিশ্চিত হন যে এটি বাতের রোগ, তাহলে সেক্ষেত্রে আমি বলব যে প্রাইম ফিজিশিয়ান প্রাথমিকভাবে যে ডাক্তারের সাথে আপনার লেগে থাকা দরকার সেটি হচ্ছে একজন রিউমাটোলজিস্টের সাথে লেগে থাকা দরকার। এই বাত রোগের মূলত চিকিৎসা রিউমাটোলজিস্টরাই করে। তবে এই বাত রোগের মাধ্যমে আরো অনেকগুলো অঙ্গ-প্রত্যঙ্গ কিন্তু আক্রান্ত হতে পারে। সুতরাং বাত রোগের ক্ষেত্রে শুধুমাত্র রিউমাটোলজিস্ট না, আমাদের আরো অনেক আপনার কোন অঙ্গ আক্রমণ করছে, কোন ধরনের আক্রমণ করছে তার উপর নির্ভর করে অন্যান্য ডিসিপ্লিনের ডাক্তারদেরও কিন্তু আমাদের প্রয়োজন হয়। বলা যায় যে অনেক সময় আমাদের একটা কোলাবোরেশন লাগে। সবার সম্মিলিতভাবে আসলে অনেক ক্ষেত্রে আমাদের এই বাত রোগের চিকিৎসা করা লাগে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা বিদায়ের একেবারে দ্বার প্রান্তে। স্যার আমরা বিদায় নেওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে স্যার কিছু বলতে চান, বিশেষ করে বাত রোগী যারা আছেন, যারা দেখছেন আমাদেরকে, তাদের উদ্দেশ্যে স্যার কিছু আপনার কাছ থেকে মূল্যবান কথা আশা করছি। ধন্যবাদ। আসলে বাত রোগটা আমি বলব যে সঠিকভাবে নির্ণয় হওয়া দরকার। এই প্রাথমিকভাবে আপনার কোন ধরনের বাত সেটি যদি আপনি যথাযথভাবে নির্ণয় না হয় তাহলে নানা রকমের ভুল চিকিৎসা হয়। এই ভুল চিকিৎসার কারণে আপনার শরীরে নানা ধরনের জটিলতা তৈরি হয়, ক্ষতি হয়। হয়তো আমরা দেখি যে টাকার জন্য শুরুর দিকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে মানুষ যাচ্ছে না। কিন্তু আপনি যে টাকা বাঁচানোর জন্য আপনি ১ম এই আমাদের স্থানীয় যারা বিশেষজ্ঞ চিকিৎসক নন অথবা যারা আমরা বলি যে গ্রাম্য চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন হেকিম, আয়ুর্বেদিক এই ধরনের চিকিৎসা আপনারা করে থাকেন, সেগুলো আল্টিমেটলি কিন্তু আপনার পরবর্তীতে যে জটিলতা তৈরি হয় সেই জটিলতার মাধ্যমে আপনার খরচ কিন্তু অনেক বেড়ে যায়। তো সুতরাং আমি বলব যে ১ম পর্যায়ে আপনারা বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর চেষ্টা করবেন। আপনার রোগটা যথাযথভাবে নির্ণয় করবেন এবং নিয়মিত দেখানোর মাধ্যমে আপনি ভালো থাকবেন। আপনি যদি সুস্থ থাকেন আপনি যথাযথভাবে চাকরি চালাতে পারবেন, সংসার জীবন করতে পারবেন, একদম স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই আমি সে কামনা করি। অসংখ্য ধন্যবাদ। খুব মূল্যবান কিছু কথা বলেছেন। আসলে আমরা যদি সুস্থ থাকি,
আমরা যদি কর্মক্ষম থাকি তাহলেই কিন্তু আমরা আমাদের জীবন এগিয়ে নিয়ে যেতে পারবো, আমাদের দেশ এগিয়ে যাবে। দর্শক, সুস্থ থাকাটা আসলে সবথেকে বেশি জরুরি। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এই কামনা করছি এবং আমি আবারও ধন্যবাদ জানাই ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ স্যারকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এবং আজ আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনেছি, অনেক ভুল ধারণা স্যার আমাদের দূর করে দিয়েছেন। স্যারকে আমি কৃতজ্ঞতা জানাই এবং স্যারের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করছি স্যারের। এবং দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য, যারা প্রশ্ন করেছেন এবং যারা দেখেছেন। আশা রাখছি আজকের এই আয়োজন আপনাদের কাজে আসবে। দর্শক, পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানাতে চাই এবং সেই সাথে শেষ করবার আগে বলতে চাই আমাদের আজকের আয়োজনটি আয়োজিত হয়েছে বাংলাদেশ রুমাটোলজি সোসাইটি দ্বারা এবং আমাদের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই টফাসি টিউপাসিক। সঞ্চালনায় ছিলাম আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। দর্শক, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.